নিপীড়ন, দিকে দিকে হিন্দু মন্দির ভাঙচুর, খুন, ধর্ষণ সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি পদ্মাপাড়ে এবং এই পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য দলগুলি যে অভিযোগ তুলছিল এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত, এটা অমর্ত্য সেন বলেছেন এবং তাদের যদি নিষিদ্ধ করা হয় তাহলে ভুলেরই পুনরাবৃত্তি হবে। কোনো একটি দলকে কোণঠাসা করা উচিত না। স্বাধীনতা বহুত্ববাদের প্রতি বাঙালির একটা অঙ্গীকার আছে এবং তিনি নিজেকে বাঙালি হিসাবে সবসময় বলে এসেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব অমর্ত্য সেন, 90-এর অধিক তার বয়স এবং তিনি যে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এ কথাটা বলার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আমি কিন্তু আশা ছাড়িনি। এই কথাটার মধ্যে একটা গভীরতা রয়েছে এই কারণেই যে বাঙালি জাতিসত্তার এই যে লড়াই বহুবিধ আগের থেকে, মানে মধ্যযুগ তারও আগে থেকে, যখন মানে বৈদিক যুগও যদি আমরা ধরি সেই সময় থেকে এই বঙ্গপ্রদেশ, মহাভারতের উদাহরণ রয়েছে। বড় বড় বীর যোদ্ধা এখান থেকে জন্ম নিয়েছেন। সেই কারণে স্বাধীনতা বহুত্ববাদের প্রতি যে একটা অঙ্গীকার রয়েছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে, কারণ আমি বাঙালি। আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি, সেখানেই আমার স্কুল জীবনের শুরু। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে প্রায় গিয়েছি। মায়ের দিক থেকে আমি নিয়মিত বিক্রমপুর, বিশেষ করে সোনারাঙে গিয়েছি, তাই ব্যক্তিগতভাবে আমার কাছে এসব জায়গা অত্যন্ত গুরুত্ব রয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে অনেকের মতো আমি উদ্বিগ্ন। এবং এটাও বলেছেন ইউনূস আমার পুরনো বন্ধু, আমি জানি তার ক্ষমতা রয়েছে। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে জোরালো বক্তব্যও দিয়েছেন। কিন্তু বক্তব্য দিয়েছেন, তিনি কি কাজটা করেছেন সেই সম্পর্কে বলতে গিয়ে তার হতাশা যে বেরিয়ে এসছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং বলেছেন সেখানে বিপন্ন হিন্দুরা, তীব্র নিন্দা জানিয়ে অমর্ত্য সেন বলেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দুদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সে দেশের গৌরবময় ইতিহাস আছে। একসময় জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর দায় সে দেশের সরকার নাগরিকদের নিতে হবে। এই ধরনের হিংসা বন্ধ করতে সকলকে দায়িত্ব নিতে হবে। পরিষ্কার এই আহ্বান তিনি রেখেছেন এবং সরাসরি যাদের দিকে তিনি নিশানা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার প্রশংসা করেও এই জায়গাটা উল্লেখ না করেও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে জামাত ইসলামী এবং জামাত ইসলামকে তিনি যেভাবে বলেছেন সেটা কিন্তু জামাত ইসলাম তার প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের যে প্রধান আমির আর কি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এর প্রতিক্রিয়া তিনিও দিয়েছেন এবং তিনি সেখানে একটা কথা তিনি বলেছেন যে ভারতবর্ষ নিয়ে, অর্থাৎ অন্যের কোনো পাকা ধানে মই দিতে আসবেন না, বরঞ্চ ভারতবর্ষ নিয়ে আপনি ভাবুন, এটাই হচ্ছে আপনার জন্য মানে ঠিকঠাক হবে। এটা হচ্ছে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমানের প্রতিক্রিয়া। এতটাই উগ্রতা, এতটাই তারা বেপরোয়া করছেন। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই জামাতকে বিভিন্ন পুরোহিতদের নিয়ে এসে তাদের দিয়ে বলানো যে জামাত বাংলাদেশে তারা অত্যন্ত সাম্প্রদায়িক কোনো কর্মকাণ্ড করছে না। যা কিছু সাম্প্রদায়িক কর্মকাণ্ড সেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। জামাতের এই আওয়ামী লীগের ভয়ঙ্কর বিদ্বেষ, ঐতিহাসিক ভিত্তিভূমি যাই থাকুক না কেন, এর প্রভাব কিন্তু পড়ছে এবং গোটা বিশ্বের বিভিন্ন চিন্তক যারা, তারা কিন্তু এই জায়গাটাকে আজকে বলছেন যে নিছক সাম্প্রদায়িকতার স্বার্থে বা বিপন্ন হিন্দুত্বের কোনো ধ্বজাধারী হয়ে কিন্তু আমরা এই কথাগুলো কখনো এখানে আলোচনায় বসিনি বা বিতর্কে অবতীর্ণ হয়নি। আজকে বিশ্বের বিভিন্ন বিবেক কিন্তু এই প্রশ্নে তারা সোচ্চার হচ্ছে। কেন? অত্যন্ত মাত্র 7-8%, তার মধ্যে বৃদ্ধ আছে, মহিলা রয়েছে, শিশু রয়েছে, তাদের উপর যে অবর্ণনীয় অত্যাচারটা ক্রমাগত চলেছে এবং ক্রমাগত সন্ত্রাস, ভয় এবং হুমকি, এর একটা কিন্তু কোথাও এর থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে, সে কথাই তিনি বলেছেন। আজ আগে বাংলাদেশ আশ্রয় দেয়নি, যিনি কট্টর সমালোচক মৌলবাদের তসলিমা নাসরিন, তিনিও তার বক্তব্য রেখেছেন। তিনিও এই সংবাদ সংস্থা এনআইকে তিনি একটি জায়গায় গেছিলেন,
সেখানে একটি পুরনো বাঙালিদের পরিচালিত একটি কালী মন্দির, সেখানে একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, এটি মধ্যপ্রদেশে। সেখানে তাসলিমা নাসরিন যে বক্তব্য সেখানে রেখেছেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামী জিহাদিদের কন্ট্রোলে চলে গেছে, জঙ্গি গোষ্ঠীর পুরোপুরি হাতে চলে গিয়েছে, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি বলছেন এবং এখনও তিনি তাই বলছেন। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, অর্থাৎ বাংলাদেশের যে রূপ, বাংলাদেশের যে বৈচিত্র্য, সেটাকে তারা ধ্বংস করতে চাইছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ বেআইনি, পরিষ্কারভাবে বলছেন এই সরকারের আইনি কোনো ভিত্তি নেই, দ্রুত ভোট করা প্রয়োজন, দ্রুত ভোট করা প্রয়োজন। এটা তাসলিমা নাসরিন এর বক্তব্য। দেশের স্থাপত্য ভেঙেছে ওরা। এই হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, সকলেই এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে। জামায়াত ইসলামিক ধর্মভিত্তিক দল এবং ধর্মভিত্তিক দলের সরাসরিভাবে তারা নির্বাচনেও তারা অংশগ্রহণ করেন। জামায়াতকে নিষিদ্ধ করা দরকার, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি এই স্পষ্ট ভাষায় তাসলিমা নাসরিন এই বক্তব্য তিনি দিয়েছেন। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে যে আগামী নির্বাচন এবং বাংলাদেশের এই যে হিংসাত্মক পরিস্থিতির দায় কার? ডক্টর ইউনূস যে সমন্বয়ক ছাত্র যারা ছিলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তারা হচ্ছে কেউ কেউ উপদেষ্টা হয়েছিলেন, এখন নতুন রাজনৈতিক দল গড়ে তারা নতুন বাংলাদেশ গড়তে চাইছিলেন। মানে আগেও নতুন বাংলাদেশ তারা গড়ার অঙ্গীকার নিয়েছিলেন, এখন রাজনৈতিক দল করে তারা নির্বাচনে গিয়ে তারা নতুন বাংলাদেশ তৈরি করার অঙ্গীকার করছেন। সবাই অনেকেই বলছেন নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করতে চাইলে আগে তো একটা গণতান্ত্রিক কতগুলো, ন্যূনতম মানবিক কতগুলো মূল্যবোধকে তো অন্তত প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই কথাটা জোরের সঙ্গে বলতে হচ্ছে। বাংলাদেশে অনেকেই আমরা জানি, বুঝতে পারি এটা, যে সংবাদ মাধ্যমের উপর কতটা চাপ রয়েছে, তথাপি বেশ কিছু সাংবাদিক বিভিন্ন জায়গায়, তারা অনেকেই হয়তো প্রবাসী, তারা প্রবাস থেকে তারা এই কথাগুলো বলছেন, কিন্তু বাংলাদেশের ভেতরে যে সাংবাদিক মহল যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এই পরিস্থিতি আছে যা সত্য সত্য তুলে ধরার, তাদের এই যে লড়াই বাংলাদেশকে রক্ষা করার, এটা কিন্তু একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।